আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে আপনাদের কিছু প্রশ্ন নিয়ে আমি একটা ভিডিও বানাতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা জায়গায় আসছি। এই জায়গাটায় বেশ অনেক দিন পরে আসলাম, প্রায় মনে হয় মাসখানেক পরে আসছে এই জায়গাটাতে। তো যাই হোক, আমি আমার বাইক নিয়ে আসছি অ্যান্ড বাইকের অটোটা আপনাদেরকে দেখাই দিই। গাড়িটা চলছে হচ্ছে 6,604 কিলোমিটার। ওকে, সো আমি এটা অফ করে দিই আপাতত। ওকে, অ্যান্ড আমি এখন আমার ইউটিউবে যে কোশ্চেনগুলো আসে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্টে হচ্ছে আমার ফগ লাইটের ব্যাপারে আসছে একটা, যে হচ্ছে ভাই ফিডব্যাক কেমন পাচ্ছেন হাইওয়েতে। আচ্ছা, তো ফিডব্যাক আসলে হাইওয়েতে যে কেমন পাচ্ছি এটা ডিপেন্ড করে আমার অপোজিট সাইডের যে গাড়ি আসতেছে সেটার উপরে। তো অপোজিট সাইডের গাড়ির আলো পাওয়ার যত বেশি হবে আমি অবশ্যই তত ফিডব্যাক এটা থেকে কম পাবো। এখন এইটাই যথেষ্ট ভালো ব্রাইটনেস, ঠিক আছে, এই ফগ লাইটটার। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইটা একটা মিনি ফগ লাইট, এবং আপনার সামনে যদি কোনো ট্রাক আসে এবং সেই ট্রাকওয়ালা যদি বেয়াদ্দপ কিসিমের হয়, তাইলে দেখা যায় যে 8টা 10টা 12টা পর্যন্ত লাইট অ্যান্ড সব কটা ফুল ইন্টেন্সিটিতে হাই বিম দিয়ে রেখে দেয়, ঠিক আছে। আপনি সামনে দিয়ে আসতেছেন তোর কিচ্ছু আসে যায় না। ইভেন আমি এরকম দেখছি, আমি আমার গাড়ির ফগ লাইট আমার লো বিমে দেওয়া রয়েছে, আমি আসতেছি, আমি কিছু দেখতে পাচ্ছি না। সো আমি আমার গাড়ির হচ্ছে যে স্টক যে পাসিং লাইটটা আছে ওইটাতে জাস্ট তারে আমি সিগনাল দিছি যাতে সে গাড়ির হাই বিম মানে বিমটা লো করে। সে কী করছে, ওটা তো লো করেই নাই, বরং বাকি লাইটগুলোও জ্বালাই দিছে, ঠিক আছে। সো এরকম বেয়াদব লোকজনও রাস্তায় আছে। তো ওদের সামনে গেলে ভাই আপনি বড় জোর হচ্ছে আপনার সামনে হয়তো 5-6 হাত পর্যন্ত সামনে দেখতে পারবেন, যেটা হচ্ছে আপনার গাড়ির স্টক লাইটে দেখাই অসম্ভব, সেটা আপনি এতে কিছুটা দেখতে পারবেন। আপনি গাড়িটা স্লো করে অ্যাটলিস্ট সামনে ভাঙাচোরা থাকলে ওইটা ট্যাকেল দিতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে একটা বিষয়। আর বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনার প্রাইভেট মাইক্রো ট্যাক্রো এই ধরনের গাড়ি হয় বা মোটামুটি আলোওয়ালা কোনো গাড়ি হয়, তাইলে হচ্ছে আপনি হাই বিম দিলে ও কিছু আর দেখতে পারবে না, অ্যান্ড আপনি মোটামুটি ভালোই দেখতে পারবেন। সো এই হচ্ছে এই ফগ লাইটটার ব্যাপারটা। এই ফগ লাইটটা আর একটা কথা বলি, ফগ লাইটটা হচ্ছে মোটোকেয়ার Z1 ফগ লাইট। এটা প্রাইস ছিল 4,000 টাকার আশপাশে। আচ্ছা, এবার আমি নেক্সট কোশ্চেনে যাই, যে মিররের ভিজিবিলিটিটা কেমন। এটা হচ্ছে বাইকের সম্পর্কে। ভাই মিররের কথা যদি আমি বলি, মিররটা আমি যদি মার্কিং করি তাইলে এটা হচ্ছে 7/10 বলা যায়। ভিজিবিলিটি মোটামুটি ভালোই, বিশেষ করে রাইট সাইডেরটা। লেফট সাইডেরটা একটু কম ভিজিবিলিটি, কেন জানি, হয়তো বা আমার অ্যাডজাস্টমেন্ট একটু সমস্যা আছে। তো রাইট সাইডের যে মিররটা, যেটা আর কি বেশিরভাগই লাগে, সেই মিররটা যথেষ্ট ভালো ভিজিবিলিটি। কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়, আপনার গাড়ি ভাইব্রেশন করে অনেক, ঠিক আছে। যেহেতু গাড়িতে অনেক ভাইব্রেশন আছে, সেহেতু মিররে আর কি কম দেখা যায়। মিররে আপনার পিছনে কি আছে এটা মানে পিছনে কিছু যে একটা আছে এটা বোঝা যায়, কিন্তু এখন এটা খুব ক্লিয়ার দেখা যায় না, ঠিক আছে। যেমন যেহেতু ভাইব্রেশন হয় সেহেতু জিনিসটা ক্লিয়ার দেখা যায় না। আমার বাইকে একমাত্র দেখতেছে, এক ভাই কমেন্ট করছে যে আমার বাইকে একমাত্র দেখতেছে যে 35 থেকে 38 মাইলেজ, বাকি সবার হচ্ছে 27-28 মাইলেজ। আচ্ছা, এইটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো, যে গাড়ি চালাইতে চালাইতে যে আমি কিভাবে গাড়ি চালাই এবং যে কারণে আমি মাইলেজ এরকম পাই। তো আসলে গাড়ি চালানোর এক একজনের সিস্টেম একরকম, এক একজন এক একভাবে গাড়ি চালায়। যেমন আমার হচ্ছে গাড়িতে, আপনাদেরকে আমি বলছিলাম আমার আগের ভিডিওতে, যে আমার গাড়ির ব্রেক প্যাড আমার সামনেরটা অনেক ক্ষয় হয়ে গেছে, পিছনেরটা খুবই কম ক্ষয় হয়েছে। মানে পিছনেরটা দেখলে মনে হচ্ছে মানে একটু পরিষ্কার করে দিলে ওটা ব্র্যান্ড নিউ মনে হবে, অনেকটা এরকম আর কি পিছনেরটা। আর সামনেরটা আর হয়তো 1,000 কিলো বা 1500 কিলো চালানো যাবে, এরকম অবস্থা হয়ে গেছে। তো এটার মেন রিজন হচ্ছে আমার চালানোর অভ্যাস, যে আমি সামনের ব্রেকটা আমার অনেক বেশি প্রেস করা পড়ে অ্যান্ড পিছনের ব্রেকটা অনেক কম প্রেস করা পড়ে। আর এই গাড়িটা যদি আমি আমি কীভাবে চালাই যদি একটা সিম্পলি বলি, তাইলে হচ্ছে আমি ফার্স্ট গিয়ারে 10-12 পর্যন্ত চালাই বা 15 পর্যন্ত, সেকেন্ড গিয়ারে মোটামুটি 20-25 চালাই এরকম, থার্ড গিয়ারে আমি হচ্ছে 30-35 চালাই, তারপর ফোর্থ গিয়ারে হচ্ছে 40-45 এরকম চালাই, ঠিক আছে। অ্যান্ড আমি যখন এলাকায় চালাই এর উপরে আর কি খুব কমই চালানো হয়। একটু ফাঁকা রাস্তায় গেলে তখন হয়তো 50-55-তে উঠানো পড়ে, সে টাইমে 5 গিয়ারে চলে যায়। আর 6 গিয়ারে যাইতে গেলে আমি চেষ্টা করি 65-র উপরে গেলে 6 গিয়ার দাও, তা না হলে গাড়িতে ভাইব্রেশন অনেক বেশি হয়। আর গাড়ির আরপিএম মোস্ট অফ দ্য টাইম আমি চালাই, আমার আরপিএম থাকে 4,000-এর আশপাশে, হয় 4,000 একটু কম অথবা 4,000-এর একটু বেশি। তো এই জন্য হয়তো আমি মাইলেজটা ভালো পাই। তো আর হচ্ছে মোস্ট অফ দ্য টাইম আমি হচ্ছে পিলিয়ন ছাড়াই চালাই, আবার পিলিয়ন থাকে অনেক সময়। তো এটা আসলে চালানোর উপরে ডিপেন্ড করে মাইলেজ দেয়, ঠিক আছে। আবার অনেক ক্ষেত্রে হয় কি, আপনি এমন একটা ফুয়েল পাম্প থেকে ফুয়েল নিচ্ছেন যে পাম্পে হচ্ছে আপনার ফুয়েল কম দেয়। সাপোজ আপনি 1 লিটার নিচ্ছেন, বাট আপনার 900 ml দিচ্ছে বা 950 ml দিচ্ছে। সো আপনি যে 50 ml বা 100 ml কম পাচ্ছেন, এর কারণে আপনার হয়তো আপনার হিসাবে দেখবেন যে হচ্ছে মাইলেজটা কম পাচ্ছেন। সো সব কিছু আর কি কাউন্টে নিতে হয়, এটা ওইভাবে বলাটা একটু টাফ।
যাই হোক, আমি যেটা মাইলেজ পাই ভাই আমি সেটাই বলছি, আমি অনেকগুলা ভিডিওতে বলছি। আর বাইক তো ভাই আমার নিজের কেনা, বাইক তো আমার কেউ স্পন্সর করে নাই, নিজের টাকা দিয়ে বাইক কিনছি, নিজের টাকা দিয়ে ফুয়েল কিনি, সব কিছু নিজের টাকা দিয়ে। সো আমার তো এখানে ভাই দালালি করার কিছু নেই। আর আমি কোনো বড় ইউটিউবারও না যে আমি হচ্ছে পেইড প্রমোশন করতেছি। সো এটা জাস্ট ভাই ক্লিয়ার, বুঝছেন? তো আমি স্বাভাবিকভাবে বলবো যে আপনি যদি সিম্পলি চালান তাইলে আমি যেমন হচ্ছে এইসব লোকাল রোডে অধিকাংশ সময় আমি 31-32 এরকমই মাইলেজ পাই। হাইওয়েতে গেলে আমি সর্বোচ্চ একবারই পাইছি হচ্ছে 37 পয়েন্ট সামথিং। আর এছাড়া আমি 35+ পাইছি, 36 এরকম পাইছি। বাট 37+ পাইছি, ওটা অনেক বেশি ছিল। তো যাই হোক, ওই দিন আমি হচ্ছে ফার্স্ট হাইওয়েতে গেছিলাম অ্যান্ড ওই দিন অনেক ভদ্রভাবে চালাইছিলাম। হাইওয়েতে যাওয়া বলতে আর কি আমি এক্সপ্রেস ওয়েতে গেছিলাম, আর হাইওয়েতে তো প্রায় প্রত্যেক দিনই চালানো পড়ে। হয়তো আমি টোটাল যদি 200 কিলোমিটার চালা যদি ফুয়েল লোড দিই, হয়তো ওর ভিতরে 50-60 কিলোমিটার হয় আমার হাইওয়েতে রাইড করার, বাকিটা হচ্ছে ভিতরের রাস্তাগুলোতে। আর অনেকে আবার সিটির মাইলেজের কথা বলেন, বা অনেকে মনে করেন যে আমি 28-29 পাচ্ছি বা 30-32 পাচ্ছি, এটা হচ্ছে সিটির। আসলে না ভাই, আমি দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কাইন্ড অফ গ্রাম এলাকায় থাকি, ঠিক আছে? মানে আমার বাড়ি থেকে শহর হচ্ছে 4 কিলো মতো। অ্যান্ড যদিও আমার বাড়ি একদম রোড সাইডে, একদম হাইওয়ের সাথে, যশোর মাগুরা যে হাইওয়ে আছে ওই হাইওয়ের সাথে, এবং আমার বাসা একদম বাজারেই। তারপরও আমি আর কি হাইওয়েতে খুবই কম চালাই, কারণ হাইওয়েতে না চালানোর মূল কারণ হচ্ছে হাইওয়েতে রাস্তার যে অবস্থা ভাই ভাঙাচোরা, এই জন্য আমি বেশিরভাগ, ইভেন আমার যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার দরকার হয়, আমি ভিতরের রাস্তা কিছু চেনা আছে, আমি এই রাস্তাগুলোতে যাই, কারণ এই রাস্তাগুলো মোটামুটি ভালো, ভাঙাচোরা না, একটু আস্তে চালাই গেলেই হয়ে যায়। আর হাইওয়েতে তো জোরে চালানো যায় না, কারণ হাইওয়েতে হচ্ছে ভেঙে চুরে একদম অবস্থা খারাপ। এরপর আবার ভ্যান রিক্সা আপনি যদি এই রাস্তার পথে চালান, চিকন রাস্তায়, আপনার এক্সপেক্টেড যে থাকবে, কিন্তু আপনি যখন হাইওয়েতে উঠাচ্ছেন হুটহাট করে এক সাইড দিয়ে গাড়ি ঢুকাই দেয়, সো এটা আরও বেশি ইস্যু। সো এই হচ্ছে অবস্থা। তো এই কারণে হয়তো বা ওভারঅল আমি মাইলেজটা মোটামুটি ভালো পাই। যাই হোক, আর সিটির ভিতরে আমি খুবই কম যাই। মেবি এই বাইক কেনার পরে আমি টোটাল খুলনায় গেছি 2-3 বার, আর হচ্ছে মানে এই বাইক নিয়ে। আর আমার যশোর শহরে আমি হয়তো এই বাইক নিয়ে ওই 3-4 দিনই গেছি, খুব বেশি যাই নাই। কারণ ভাই আমার শহরের ভিতরে গাড়ি চালানো খুবই অপছন্দ। ইভেন আমার আগে যখন এক্সট্রিম ছিল, আমি এক্সট্রিম নিয়েও হয়তো 3-4 দিনই গেছি টোটাল, ঠিক আছে, সার্ভিস করা ব্যতীত। আর সার্ভিস করাইতে হলে তো যাওয়াই লাগে শোরুমে। সো আমি সিটির ভিতরে খুবই কম চালাই। সিটিতে চালাইলে ভাই আমার মনে হয় এটা 25-এর আশপাশে মাইলেজ পাবেন, ঠিক আছে? হাইয়েস্ট 28 পাইতে পারেন, বাট আমার মনে হয় না যে পাবেন। আর এরপর হচ্ছে একজন বলছে 300 হিসেবে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, মানে ভাই আমি যে মাইলেজ পাই ভাই, এটা 300 হিসেবে মোর দ্যান এক্সপেক্টেড। কারণ আমি হচ্ছে প্রথম যখন বাইক কিনছিলাম, আমি এক্সপেক্ট করতেছিলাম যে 28-30 মাইলেজ পাওয়া যাবে, অ্যান্ড 30 যদি পাই তাহলে আলহামদুলিল্লাহ। বাট আমি ফার্স্টে যখন মাইলেজ টেস্ট করলাম তখনই আমি দেখলাম 32। অ্যান্ড তারপর থেকে আমি যে কয়বারই মাইলেজ টেস্ট করছি, আমি প্রায় প্রত্যেকবারই মাইলেজ টেস্ট করি। যদি 10 বার ফুয়েল লোড দিই, হয়তো আমি 7-8 বারই মাইলেজ হচ্ছে এটা টেস্ট করি। মাঝে মাঝে হয় কি, আমি হচ্ছে ফুয়েল লোড দিছি কিন্তু আমার ট্রিপটা রিসেট করতে খেয়াল নাই। সো ওইবার হচ্ছে আমি তো আর টেস্ট করতে পারি না মাইলেজটা। সো এরকম কিছু কিছু টাইমে আমার মিস যায় মাইলেজ টেস্ট করা। এছাড়া আমি সবসময় চেষ্টা করি আমার খেয়াল থাকলে হচ্ছে ফুয়েল লোড দেওয়ার পরে আমি ওটা রিসেট করে দিই অ্যান্ড মাইলেজটা আমি টেস্ট করে ফেলি। আর এক ভাই আমার বলছে যে সত্যি কথা বলেন ভাই আমার মাইলেজ নিয়ে। ভাই আমি আমি তো বলতেছি, এটা হলো আমি যেটা টেস্ট করে পাইছি সেটাই বলছি। ইভেন আমি ফার্স্ট দিন হচ্ছে আমি একা গেছিলাম, একা গিয়ে হচ্ছে আমি মাইলেজ পাইছিলাম 37+। অ্যান্ড সেকেন্ড দিন গেছিলাম, সেকেন্ড দিন আমি একা গেছিলাম, কিন্তু ওই দিন অনেক টানানি করছিলাম, ওই দিন মেবি 33-34 এরকম পাইছিলাম মাইলেজ। অ্যান্ড তারপরের দিন আমার ওয়াইফকে নিয়ে গেছিলাম, অ্যান্ড ওই দিনও বেশ জোরে চালানো পড়ছিল, বাট হচ্ছে যেহেতু ডাবল ছিলাম ওই দিনও 33 মতো মাইলেজ পাইছিলাম। ওইটা ভিডিওতে আমি বলছিলাম যে ভাই আমি একটু আপসেট, কারণ আগের দিন 37 মাইলেজ পাইছিলাম, বাট আজকে অত পাই নাই মাইলেজ। তো ভাই আমি হচ্ছে যেটা আমার মানে আমি যেটা পাইছি সেটাই তো বলছি ভাই, ঠিক আছে? আচ্ছা, ক্র্যাশ গার্ড কোথা থেকে বানাইছেন? তো ক্র্যাশ গার্ডটা আমার মোটরোলা থেকে নেওয়া, যাদের লাগবে নিতে পারেন, বাট এটা অনেক ওভার প্রাইসড মনে হয় আমার। সো দেখেন আপনার যদি জিনিস ভালো, ঠিক আছে, কিন্তু অনেক বেশি দাম লাগে আমার কাছে। সো আমি সাজেস্ট করবো কিনা আসলে বুঝি না এটা, ঠিক আছে? আচ্ছা, আর এক ভাই জিজ্ঞেস করছে যে ফগ লাইট লাগাইলে গাড়ির ওয়ারেন্টির প্রবলেম হয় কিনা। আচ্ছা, ওয়ারেন্টির বিষয়টা হচ্ছে কি, আপনি যদি ওয়ারেন্টি বুকটা চেক করেন সিএফ মোটর 300 SR-এর, তো ওইটা পড়লে মনে হয় যে গাড়ির কোনো কিছুরই ওয়ারেন্টি নেই একমাত্র ইঞ্জিন ছাড়া, ঠিক আছে? তাও ইঞ্জিনেরও অনেক কিছু যেটা ক্ষয়যোগ্য এগুলো ওয়ারেন্টি হবে না, তাহলে ভাই গাড়ির কোনো কিছুরই ওয়ারেন্টি হয় না ওনাদের, ওটা যদি পড়া হয় সেই হিসাবে। তো তারপরেও তারা ওয়ারেন্টি অনেক ক্ষেত্রে দিয়ে থাকে, যেমন অনেকে টায়ার চেঞ্জ করে দিচ্ছে, টায়ার তো ক্ষয় হয় তারপরেও চেঞ্জ করে দিচ্ছে। সো এটা একটু ডিফিকাল্ট কোশ্চেন। বাট তারপর হচ্ছে ওদের ওয়ারেন্টি বুকে এটাও লেখা আছে যে কোনো ইলেকট্রিক্যালের কোনো ওয়ারেন্টি নাই, বাট আমার মনে হয় তারা ওয়ারেন্টি দিবে। কারণ একটা জিনিস প্রথমে কেনার পরে যদি নষ্ট হয়ে যায়, এটা তাদের দায়বদ্ধতার ভিতরে পড়ে।
তো যে একটা বিষয়ে কথা বলবো যে আমি যে ফগ লাইটটা লাগাইছি এটা কিন্তু আমি গাড়ির একটা কোনো তারে আমি টাচ করি নাই, বুঝছেন। আমি হচ্ছে ডাইরেক্ট আমার ব্যাটারির থেকে একটা ভালো তার দিয়ে লাইন টানছি, বেশ মোটা তার দিয়ে। অ্যান্ড এটা জাহাজের তার বলে, কিন্তু আসলে তো জাহাজের তার না, বাট এটার গেজটা বেশ মোটা। অ্যান্ড সেই ধরনের তার দিয়ে আমি হচ্ছে লাইন টেনে একদম ব্যাটারির থেকে ডাইরেক্ট লাইন দিয়ে আমার ফগ লাইটটা লাগানো। এতে একটা সমস্যা আছে যে আপনি গাড়ি কোথাও রেখে গেলেন, আপনার ফগ লাইটটা যদি কেউ জ্বালায় রেখে দেয় তাহলে হচ্ছে আপনার ব্যাটারি পুরো ডেড হয়ে যাবে, তারপর আপনার গাড়ি ধাক্কায় বাড়ি আনতে হবে, ঠিক আছে। এটা একটা ইস্যু। বাট আমি হচ্ছে গাড়ির কোনো ইলেকট্রিক্যালে টাচ করতে চাই নাই, এই কারণে আমি এটা করছি। ইভেন আমার একটা লক ইউজ করা আছে যেটা হচ্ছে টাচ লক নেক্সা এলিট। তো এটাও আমি কিন্তু আমার ইগনিশনে দেয় নাই, ঠিক আছে। আমার আগের বাইকে এটা ইগনিশনে দেওয়া ছিল, বাট আমি এটা ইগনিশনে দেয় নাই, কারণ কোনো তার কাটাকাটি করতে চাই না। আমি চাই নাই যে আমার ওর জন্য কোনো গাড়ির সমস্যা হোক। তো এই কারণে আমি হচ্ছে ওটা ডাইরেক্ট হচ্ছে আমার জাস্ট ব্যাটারিতে লাগাই রাখছি জিপিএসটা কাজ করানোর জন্য, এবং যে টাচ অ্যালার্মটা ইউজ করার জন্য। তো যদি আপনার এর কারণে ওয়ারেন্টি যদি না দেয়, আপনার এমনিতেই বাইক ওয়ারেন্টি দিবে না কোম্পানি, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনার এই ফগ লাইট বা আমি যেভাবে লাগাইছি জিনিসগুলা, এইগুলার কারণে আপনার ওয়ারেন্টি যদি তারা না দেয়, একমাত্র না দিতে পারে ব্যাটারির, ঠিক আছে। আর গায়ের জোরে যদি না দেয় সেটা তো ভাই পুরো আলাদা হিসাব। কিন্তু আমি কোনো তারে কিছু টাচও করি নাই। সো আমার যদি ওয়ারেন্টি ইনভ্যালিড হয় সেটা একমাত্র ব্যাটারির ইনভ্যালিড হইতে পারে, এছাড়া আর কোনো কিছু না। আর একটা জিনিস, আমি হচ্ছে মাঝে কিছু ভিডিও আপলোড দিছিলাম যে আমার টপ স্পিড নিয়ে। আসলে ভাই আমি তো খুবই কম স্পিড আপ করি, ঠিক আছে। 300 সিসির বাইক কিনছি, ঠিক আছে, হাই সিসির বাইক কেনার ইচ্ছা ছিল, কিনছি। কিন্তু আসলে ভাই আমি স্পিড আপ কম করি। আমার যে ভিডিওগুলো দেখেন, আমি হয়তো ওই ভিডিওগুলোর টাইমে স্পিড আপ করি, এমনি টাইমে আমি চেষ্টা করি নর্মালভাবে চালানোর, ঠিক আছে। এমনি আপনি, হ্যাঁ, ইভেন আমারে অধিকাংশ রাস্তার যে বাইকগুলো থাকে অধিকাংশ আমারে ওভারটেক করে চলে যায়, ছোটো ছোটো গাড়িগুলো, ঠিক আছে। এই যে 80 সিসি 100 সিসির যে গাড়িগুলো অধিকাংশ ক্ষেত্রে আমাকে ওভারটেক করে চলে যায়। কারণ আমি হচ্ছে ভাই একটু ধীরে সুস্থে রাইড করি, অনেকে আছে ফাঁক ফোকর দিয়ে দৌড় মারে। আমি ভাই ফাঁকা পাইলে একটু টানি, ঠিক আছে, এটা সত্যি কথা। রাস্তা ভালো থাকলে এবং ফাঁকা পাইলে আমি একটু টানি। কিন্তু সেটাও ওই যে 140-50 স্পিডে ওরকম না ভাই, হইতে পারে যে 80-90 বা হাইয়েস্ট হইলে 100, ঠিক আছে, এরকম। আর এক্সপ্রেস হয়তো আমি টানছি, এক্সপ্রেস হয়তো আমি টেস্ট করার জন্যই টানছিলাম। আমি 140 পর্যন্ত উঠাইতে পারছি, 147 পর্যন্ত আমি উঠাইতে পারছি। এখন আমি ভাই অনেকেরই ভিডিও দেখছি, তো অনেকে কি করে একদমই এটার উপরে পিছনে সরে এসে বসে অ্যান্ড পা এই পিছনে উঠাই দেয়, মানে কীভাবে যেন লিন হয়। আমি ভাই ওরকম পারি না। আমি এখানে বসা অভ্যাস আমার, এই পিছনে একটু তো আমার ফাঁকাই থাকে, আমার এখানে বসা অভ্যাস। অ্যান্ড আমি ওইখানে বসেই আমি জাস্ট মাথাটা নিচু করছিলাম, এমনি সিম্পলি বসে থেকে ভাই 40-42 ওঠে, ঠিক আছে। আপনি যখন মাথাটা নিচে করবেন তখন আরেকটু উঠবে, হয়তো 50 পর্যন্ত উঠতে পারে। বাট ওরা যেভাবে লিন হয় আমি ওইভাবে লিন হইতে পারি না, আমার ভয় লাগে। ইভেন আমি যখন স্পিড আপ করি ওরা যে অনেকক্ষণ ধরে রাখে, আমি ধরে রাখতে পারি না। আমার পাশে একটা বাস আসলে আমার কলজা কাঁপে যায়, ঠিক আছে। তো একজন আসলে বলছে যে 140 টপ স্পিড মানতে পারলাম না। আসলে আমি 166 পর্যন্ত স্পিড দেখছি প্রথম দিন, যেদিন দেখছি মানে আমার কাছে স্পিড উঠে নাই। আমি তো ভাবছি যে তাইলে আমার বাইকে কোনো সমস্যা আছে কিনা কি দেখি। কিন্তু আসলে পরে আমি বুঝলাম যে ওরা যেভাবে আসলে উঠাই, ইভেন আমারে একজন বলছে, আমি বলছি যে ভাই আমার তো স্পিড ওঠে না, তা বলছে ভাই আপনার স্কিল নাই। তো এটা আসলে সত্যি কথা, আমার আসলে সব কিছু তো আমি পারি না। আমি স্পিড আপ করে যেহেতু অভ্যস্ত না, সেহেতু আমি স্পিড আপ ওভাবে করতে পারি না, এজন্য আমি এর বেশি উঠাইতে পারি নাই। আর হচ্ছে এরপর পিলিয়ন নিয়ে কমফোর্ট কেমন পাওয়া যায়। ভাই আপনার প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে একটা স্পোর্টস সেগমেন্টের বাইক। কিন্তু আমি যেগুলা দেখছি আর কি, R15 GSXR, তারপর হচ্ছে GPX ডেমন, এইগুলার চেয়ে আপনার এইটা অনেক বেশি আপনার হচ্ছে রাইডারের জন্য বা যে হচ্ছে ড্রাইভ করবে তার জন্য অনেক বেশি হচ্ছে কমফোর্টেবল এটা। আর পিলিয়নের জন্য আমি R15-এরটা জানি না, আমি আসলে ওইগুলা কোনোটাই জানি না, যেহেতু আমি ওইগুলা কোনোটাই ওইভাবে রাইডই করি নাই ভাই আমি এগুলা, ঠিক আছে। আমি জাস্ট দেখছি, বাট আমি কখনো রাইড করি না কোনোটা। ইভেন আমি কারোর বাইক চেয়ে রাইড করি না, দ্যাটস ওয়াই আমি জানি না যে ওইগুলোতে কমফোর্ট কেমন। বাট এইটা নিয়ে আমি আমার বাসা থেকে আমার ওয়াইফকে নিয়ে মাওয়া পর্যন্ত গেছি, অ্যান্ড আমার বাসা থেকে মাওয়া অ্যাবাউট 140 কিলোমিটার। অ্যান্ড আমার ওয়াইফ যাইতে পারছে। একটু তো কষ্ট হয়, মনে করেন আপনি একটা কমিউটার সেগমেন্টের বাইকের সাথে তুলনা করেন তাইলে এটা একটু কষ্টকর, বাট এটা এমন না যে রাইড করা যায় না। অ্যান্ড আমার নেক্সট হচ্ছে একটা কুয়াকাটা ট্যুরের একটা কথাবার্তা চলতেছে, ওটা যদি যাওয়া হয় তাহলে তো ওটা আরও বিস্তারিত জানতে পারবেন। পিলন হিসেবে যে যাবে আমি তার কাছ থেকে চেষ্টা করব হচ্ছে ফিডব্যাকটা নেওয়ার। তো এটা হচ্ছে ভাই বসা যায়, আর যদি ছেলে মানুষ হয় তাহলে আরও সহজে বসা যায়। লং রাইড করা যায় ভাই, একটু কষ্ট হবে তবে করা যায়। আর হচ্ছে একটানা তো কেউ হচ্ছে 10 ঘন্টা রাইড করে না। আপনি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা রাইড করবেন, আপনি কোথাও একটা সুন্দর জায়গা দেখলেন, আপনি সেখানে দাঁড়াবেন। তো সো এইভাবে যাই, তারপর হচ্ছে আপনার পানি খাইতে হয়, বিভিন্ন কারণে আপনার দাঁড়াইতে হয়।
সো ওভারঅল এটা আর কি অতটা আনকমফোর্টেবল যেরকম সবাই বলে আমি ওরকম পাই নাই, ঠিক আছে। সো আমি বলবো যে আপনি যদি স্পোর্টস বাইক চালানোর ইচ্ছা থাকে তাহলে নিতে পারেন। এটা হচ্ছে বিশেষ করে রাইডার, তো আমি 5 ফুট 5 ইঞ্চি, তো আমি মোটামুটি আমার খুব বেশি কিন্তু লিন হওয়া লাগে না, আমি মোটামুটি সোজাভাবে বসতে পারি। আর যদি কারোর হাইট যদি আরও ভালো হয়, যেমন 5 ফুট 6-7 ইঞ্চি হয়, তাহলে তার আরও কম ঝোঁকা লাগবে অ্যান্ড আরও সোজা হয়ে বসতে পারবে। সো এটা অতটা ব্যাক পেইন বা পেইন টেইন হয় না। আমার একটু পেইন হয় কারণ আমার অলরেডি আগের থেকেই প্রবলেম আছে, আমার একটু স্পাইনে প্রবলেম আছে, এ কারণে আমার ঘাড়ে প্রবলেম হয় যখন বিশেষ করে আমি হেলমেট পরে রাইড করি। সো ওটা আমার হেলমেটের কারণে হয়, ওটা বাইকের কারণে খুব কমই হয়। তো আমি হচ্ছে একদিনে বাইক 300 কিলোমিটার প্লাসও রাইড করছি, ঠিক আছে, ইভেন তার চেয়ে অনেক বেশি রাইড করছি মেবি। সো যাই হোক, আমার তেমন কোনো সমস্যা হয় না, আমার কাছে মোটামুটি পিলিয়ন অ্যান্ড নিজের কমফোর্টেবল লাগে। আরেকটা বিষয়, পিলিয়ন নিয়ে যদি যখন আপনি রাইড করবেন, তখন আপনি যদি রাইডার হন তাইলে আপনি যখন ব্রেক করবেন তখন আপনার একটু কষ্ট হবে, আপনার হাতের উপরে প্রেশার পড়বে অ্যান্ড আপনার এই যে দুই পায়ের মাঝখানে একটু প্রেশার পড়বে, ঠিক আছে। তো এটা একটু সাবধানে থাকবেন। আর হার্ড ব্রেক করলে এটা হবে, ঠিক আছে। আর ভাঙাচোরার ভিতরে চালাইতে একটু কষ্ট হয়, বিশেষ করে পিলিয়ন থাকলে আরও বেশি কষ্ট হয়, হাতের উপরে প্রচুর প্রেশার পড়ে। সো এইগুলো হচ্ছে ইস্যু, এছাড়া আর রাইড করতে পিলিয়ন নিয়ে তেমন কোনো ইস্যু নাই। আর একজন আমার নাইট রাইডের ভিডিও দেখছিল, যেটা স্টক লাইটের। ভাই স্টক লাইটের যে আলোটা আছে এটা দিয়ে আপনার যদি সামনের থেকে কোনো ফগ লাইট লাগানো এরকম যদি কোনো গাড়ি না আসে, বা মোটামুটি সবাই যদি স্টক লাইট ইউজ করে, তাহলে এটার স্টক লাইট দিয়ে রাস্তায় চলার মতো লাইট, এটা স্টক লাইট দিয়ে আপনি হাইওয়েতে 60-70 হয়তো ক্রুজ করতে পারবেন, যদি ভাঙাচোরা রাস্তা না হয়। ভাঙাচোরা হলে তো ভাই বিপদ। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের রাস্তার যে অবস্থাতে হচ্ছে এই স্টক লাইট দিয়ে ক্রুজ করা বেশ টাফ। আমি আগে এক্সট্রিম চালাইতাম, এটা এক্সট্রিমের চেয়ে অনেক ভালো, এক্সট্রিমের আলো ভাই খুবই বাজে, ঠিক আছে। অনেকেই বলতো এক্সট্রিমের আলো ভালো, বাট আমার কাছে কোনো দিন মনে হয় না যে এক্সট্রিমের আলো দিয়ে রাস্তায় চলা যাবে। এই জন্য আমি হচ্ছে ফগ লাইটটা মেনলি কিনছিলাম। আর এটা লাইট দিয়ে রাস্তায় চলা যায়, বাট একটু কষ্ট হয় যখন সামনের থেকে গাড়ি আসে, এই জন্য আমার ফগ লাইটটা লাগানো। আচ্ছা, আর এক ভাই জিজ্ঞেস করছিল যোগাযোগের মাধ্যম, তো এটা সম্ভবত এটা জিজ্ঞেস করছিল আমি এই যে আমার বাইকের এই যে সারি গার্ড অ্যান্ড হচ্ছে এই যে হুকটা লাগানো আছে অ্যান্ড এই সাইডে সাইলেন্সার গার্ড লাগানো আছে, এইগুলার কথা আমি বলছিলাম যে ভাই যদি কারোর লাগে তাইলে আমি এগুলা সোর্স করে দিতে পারবো। তো এটার জন্য যোগাযোগের মাধ্যম জিজ্ঞেস করছিল। তো যোগাযোগের মাধ্যম হচ্ছে ভাই আমার চ্যানেলে দেখবেন অ্যাবাউট সেকশনে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, ওইখানে হোয়াটসঅ্যাপে হচ্ছে আমার সাথে চ্যাট করতে পারেন যদি কারো কোনো কিছু দরকার হয় বা অন্য কোনো বিষয় নিয়ে যদি আমার সাথে ডিসকাস করার দরকার হয়। আর এছাড়া হচ্ছে আমি নাম্বারটা চেষ্টা করব আমার ডেসক্রিপশনেও দিয়ে দেওয়ার জন্য। আর এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে গাড়ির সাউন্ডস এমন কেন। আসলে ভাই গাড়ি আমি প্রথম থেকেই রেগুলার সার্ভিসিং করাই অ্যান্ড গাড়ির মেইনটেনেন্স আমার জ্ঞান অনুযায়ী আমি সর্বোচ্চ করার চেষ্টা করি, এবং আমি হচ্ছে সার্ভিস সেন্টারেও ইভেন বলছি যে হচ্ছে গাড়ি সব কিছু ঠিকঠাক আছে কিনা। সো প্রথমে আমার অনেক সাউন্ড বেশি মনে হতো, এখন মোটামুটি ঠিক মনে হয়। সাউন্ডের গাড়ির আসলে সাউন্ডটা এরকম, ঠিক আছে। ইভেন অনেকে হচ্ছে আমাকে বলছে যে আমি মনে হয় সাইলেন্সার লাগাইছি, আমারে বলে যে গাড়ির সাউন্ডটা কমাই নিবা, আসলে গাড়ির সাউন্ড তো কমানো যায় না ভাই, গাড়ির সাউন্ডটা এরকম, ঠিক আছে। আর বিশেষ করে গাড়ি যখন আপনি সাপোজ 20-30 কিলোমিটার চালায় এসে যখন গাড়িটা রাখবেন একটু হিট অবস্থায়, তখন হচ্ছে ভাই গাড়ি দিয়ে এমন একটা সাউন্ড হয় ইঞ্জিনে, ঠিক আছে, আরপিএমটা একটু হাই থাকে অ্যান্ড সাউন্ড শুনলে মনে হয় যে ভাই এটা একটা ট্রাক্টর, ঠিক আছে। সো এটা আসলে হায়ার সিসির আপনার কনস, ঠিক আছে। আপনি যখন হায়ার সিসিতে যাবেন আপনার কিছু কিছু ট্রেড অফস আপনার মেনে নেওয়া লাগবে, যেমন হচ্ছে ইঞ্জিন অয়েল বেশি লাগবে, আপনার অয়েল খরচটা বেশি পড়বে, ইভেন টোটাল মেইনটেনেন্স কস্টটা অনেক বেশি। আমার এই যে ক্লাস লিভারটা একটু বাঁকা, আমার গাড়ি ফার্স্টের দিকে পড়ে গেছিলো, বালির ভিতরে পড়ছিল, বাট স্টিল চাপ লাগছে লেগে এই ক্লাসটা বাগাই গেছে অ্যান্ড এই ক্লাসটার দাম মেবি 2750 টাকা, ঠিক আছে। দাম শুনে আমি আর এটা পাল্টাই নাই। তো আসলে ভাই এগুলার দাম অনেক বেশি এই পার্টসগুলার। এক ভাই আমাকে জিজ্ঞেস করছিল যে বাইক হচ্ছে জ্যামের ভিতরে ওভারহিট হয় কিনা বা সিটিতে ওভারহিট হয় কিনা। তো আসলে ভাই ওভারহিট বলতে আপনি কি বুঝেন এটা আগে স্পেসিফাই করা দরকার, ঠিক আছে। কারণ গাড়ি যে কোনো গাড়ি হিট হবেই, ঠিক আছে, আপনার ইঞ্জিন চালিত গাড়ি হিট হবে, কিন্তু কথা হচ্ছে হিটটা কতটুকু হয় এবং সেটা নিরাপদ পর্যায়ে আছে নাকি বেশি। যদি নিরাপদ পর্যায়ের বেশি হয় সেটাকে বলে ওভারহিট। তো এই গাড়ি হিট হয় যতটুকু হচ্ছে আপনার গাড়ির জন্য সেফ ততটুকুই হয়। আপনার এখানে হচ্ছে যে হিট মিটারটা শো করে, ওইখানে যখন আপনার গাড়ি একটা সার্টেইন হিটে চলে যায় আপনার অটোমেটিক্যালি ফ্যানটা চালু হয়ে যায় অ্যান্ড ওটা আবার একটু ডাউন হয়ে যায়, ফ্যানটা আবার অফ হয়ে যায়। তো আপনি যখন কনস্ট্যান্টলি আপনি যদি জ্যামের ভিতরে রাইড করেন তাহলে হয়তো ফ্যানটা চলে থাকবে, আপনার ট্যাঙ্কটা হালকা গরম হয়, ট্যাঙ্কে হালকা হিট ফিল হয় অ্যান্ড আপনার দুই পায়েও হালকা হিট ফিল হয়, কিন্তু এটা এমন না যে ভাই সহ্য করা যাচ্ছে না। এখন আপনি যদি খালি পায়ে থাকেন তাহলে আপনার সমস্যা হবে, কিন্তু আপনার যদি মোটামুটি
ফুল প্যান্ট পরা থাকে তাইলে এটা খুব একটা ফিল করা যায় না, ঠিক আছে। তো এই হয়েছে অবস্থা। সো ওভারহিট ভাই এটাকে বলা যায় না, ওভারহিট হয় না। আরেকজন বলছিল যে ভাই আমি স্টুডেন্ট, তো এটা নেওয়া কতটা ঠিক হবে কিনা। ভাইয়া বিষয়টা হচ্ছে যে আপনার যদি নিজস্ব আর্নিং না থাকে তাইলে আমি আসলে এই বাইকটা কেনা সাজেস্ট করব না, কারণ এই বাইকের পিছনে বেশ অনেকটাই খরচ হয়, ঠিক আছে। যেমন আপনার যে ফুয়েলটা একটু ঘন ঘন চেঞ্জ করা লাগে, এটার যে ফুয়েল বলতেছি যে ইঞ্জিন অয়েলটা সেটা ঘন ঘন চেঞ্জ করা লাগে, আপনার কুলেন্টটা মনিটর করা লাগে, অ্যান্ড এর পার্টসের দাম অনেক, এর হচ্ছে আপনার ফুয়েল কনজাম্পশন অনেক বেশি। সো আমি বলবো যে আপনার যদি স্টুডেন্ট হিসাবে যদি আপনার স্পোর্টস বাইক নিতে হয় তাইলে আপনার বাজেট থাকলে অফকোর্স আপনি R15-এর দিকে যান, কারণ হচ্ছে R15-এ আপনার যে ফুয়েল কনজাম্পশনটা অনেক কম। বাট ওটা আপনার এটাও মাথায় রাখতে হবে যে এই বাইকটার দাম আপনার 4.5 লাখ টাকা বা 4,60,000 টাকা এরকম, কিন্তু আপনার একটা R15 যদি আপনি ভার্সন 3 নেন সেটার দাম আপনার 5 লাখ প্লাস, মতো 5,25,000 বা 35,000 এরকম। আর যদি আপনি ভার্সন 4 নেন তাহলে তো আরও বেশি। তো এটা হচ্ছে আপনার একটু মাথায় রাখতে হবে। তো আপনি যদি ওইটা কিনতে পারেন তাইলে আর কিছু বলার নাই। আর ওটা রিসেল ভ্যালু অবশ্যই ভালো পাবেন, এটা রিসেল ভ্যালু আবার কম পাবেন। তো ওভারঅল মিলাই ভাই স্টুডেন্টদের জন্য আমি এটা খুব একটা ভাই বলবো না। স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো হয় যদি নেকেড যে বাইকগুলো আছে ওইগুলা ইউজ করে, সেটা ভালো হয়। এখন যার যার প্রিফারেন্স ভাই, কারোর আছে যে আপনি স্টুডেন্ট ঠিক আছে, বাট আপনার বাড়ির থেকে আপনি আপনি যতই টাকা চান আপনারা দিবে, আপনার ফ্যামিলির অবস্থা ওরকম আছে, তাদের কোনো সমস্যা না ভাই, ঠিক আছে। এটা ফ্যামিলি টু ফ্যামিলি ডিপেন্ড করে। যেমন আমার বাইক কিন্তু আমার নিজের কেনা, আমার বাইক কিন্তু আমার ফ্যামিলি থেকে কিনে দেয় নাই। আমি এটা দিয়ে, এটা আমার 3 নম্বর বাইক, অ্যান্ড এই 3টা বাইক কিন্তু আমার 1 বছরের ভিতরে আমি সব চেঞ্জ করছি, ঠিক আছে। সম্ভবত গত বছর আমি সেপ্টেম্বর বা অক্টোবর থেকে বাইক চালানো শুরু করছি, অ্যান্ড এখন সেই অক্টোবর মাস। সো আমি 1 বছরের ভিতরে 3টা বাইক চেঞ্জ করছি, অ্যান্ড 3টা বাইকই আল্লাহর রহমতে আমার নিজের টাকায় কেনা। তো এটা ডিপেন্ড করে। আমার কিন্তু বাইক এমন হইতে পারতো আমি বাবার কাছ থেকে নিতে পারতাম, আমি বাবার R15-ও আমার কিনে দেওয়ার সামর্থ্য আছে আমার বাবার, বাট আমি ওটাই করি নাই। সো এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন, ফ্যামিলি টু ফ্যামিলি, এটা ডিপেন্ড করে। আচ্ছা, আরেকজন জিজ্ঞেস করছিলেন যে বাইকটা কোন শোরুম থেকে নেওয়া, তো আমার এই বাইকটা হচ্ছে নেক্সট জেন শোরুম থেকে নেওয়া, খুলনা। আরেকটা কোশ্চেন আসছিল যে এটার ইসিউটা আপডেট করার পর পাওয়ার কমছে কিনা। আসলে ভাই ইসিউটা তো আমার গাড়িটা নেওয়ার কিছুদিন পরে আপডেট করা, অ্যান্ড ওই টাইমে আমার ওডো ছিল অ্যাবাউট 1600 কিলোমিটার। সো আমি তার আগে আসলে খুব বেশি টানাটানি আমার গাড়ি করা পড়ে নাই, এ কারণে আমি ভাই পাওয়ারের ব্যাপারে অত ভালো জানি না। তো এই জন্য পরবর্তীতে পাওয়ার যা পাচ্ছি ভাই, এর চেয়ে বেশি পাওয়ার আপনার কী কাজে লাগবে। যারা ভাই স্পিড আপের কথা বলেন, এখন আপনার যদি ভাই মাওয়া জিপি খেলার ইচ্ছা হয় তাইলে ভাই আপনি আমার ক্যাটাগরির না, তাইলে আপনার এই কোশ্চেনগুলো যে করতে হবে আসাদুজ্জামান নূর ভাইয়ের, কারণ সেই স্পিডিংয়ের ভিডিও বানায় 300 এসআর দিয়ে। আমি 2-1টা বানাইছি, বাট আমি এটাও বুঝতে পারছি যে ওইগুলো আমার জন্য না ভাই। 120-এ উঠার পরে আমার মনে হয় যে হার্টবিট এত বেড়ে যায় যে হার্ট মনে হয় বের হয়ে আসবে, ঠিক আছে। সো ভাই স্পিডিং তো কোনো মানে আমাদের, আপনি পাবলিক রোডে স্পিডিং করতেছেন এটা তো ভালো কিছু না, এটা তো অ্যাপ্রিসিয়েট করার মতো কিছু না। আমি যারা এগুলা করে তাদেরকে সাপড়ি বলি, অ্যান্ড আমি নিজে করছি, আমার নিজের উপরে তো মাঝে মাঝে হাসি পায়, লজ্জা লাগে, ঠিক আছে, যে আমি এটা করছি। আমি জাস্ট গাড়িটা একটু টেস্ট করার জন্য করছিলাম, বাট আমি ওরা যেরকম দল বেঁধে হচ্ছে রেসিং টেসিং করে, আমি ওই ক্যাটাগরির লোক না ভাই। আমি জাস্ট সোলো রাইডেই আমি টানাটানি করছিলাম একটু, জাস্ট গাড়িটার পারফরমেন্স চেক করার জন্য। আর হচ্ছে ভাই পাওয়ার যা আছে গাড়ির তা এর বেশি লাগে না। আমার 2-1টা ওভারটেকের ভিডিও আছে, দেখেন। আমার কাছে সবচেয়ে ভালো লাগে ওভারটেকের বিষয়টা, আমি এক টাইম পাইলে ওভারটেক করতে পারি, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় বেনিফিট বলে মনে হয়। আর একজন বলছিল যে আমার এই ইউএসবি পোর্টটার ব্যাপারে, তো আমার এই ইউএসবি পোর্টটা আলাদা কেনা, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে লাগানো। আপনাদের যদি 300 এসআর থাকে তাহলে দেখবেন যে এখানে আসলে হচ্ছে ইউএসবি লাগানোর জায়গা দেওয়া আছে, বাট এখানে জাস্ট একটা প্লেস হোল্ডার লাগাই দেওয়া, এটা অ্যাক্সেস করা যায় না। তো আমার এটা হচ্ছে মোটরওয়ালার থেকে নেওয়া, এটা 1750 টাকা দিয়ে। সো আমি কাউকে সাজেস্ট করব না যে এত দাম দিয়ে এই ইউএসবিটা নেওয়ার, তার চেয়ে আপনারা হচ্ছে আফটার মার্কেট অন্যান্য সলিউশনের দিকে যায়েন। আর ইচ্ছা করলে ভাই নিতে পারেন, ঠিক আছে, আমি তো নিয়ে নিচ্ছি, এখন ইচ্ছা করলে আপনারাও নিতে পারেন। বাট সমস্যা হচ্ছে যে এটা এত প্রাইসই ভাই, বাট এটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আমার এই যে আইকো নিও 10 আছে, অ্যান্ড এটা যথেষ্ট দ্রুত চার্জিং হয়, ঠিক আছে। মোটামুটি মনে করেন আমার এর সাথে যে ফাস্ট চার্জারটা দেওয়া আছে ওইটার মতো অত ফাস্ট না হলেও কাছাকাছি, মনে করেন এটা দিয়ে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টায় ফুল চার্জ হয়ে যায় আমার আইকো নিও 10। সো এটা অনেক ফাস্ট, ঠিক আছে। গাড়ির ব্যাপারে আমার এইগুলাই হচ্ছে বলার ছিল। আর যদি অন্য কারোর কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে আস্ক করতে পারেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।